আপনি বাংলাদেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন বা বলতে গেলে আপনি কোম্পানির চাকরি করেন। এখন কোনো কারণে আপনি সিদ্ধান্ত নিলেন এই চাকরি আর করবেন না, চাকরি থেকে ইস্তফা দিবেন বা রিজাইন দিবেন। এই রিজাইন দেবার সময় বা রিজাইন দেবার সিদ্ধান্ত নেবার সময় যে কাজগুলো আপনি ভুলেও করবেন না বা যেসব বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে, আজকে আমি সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। নাম্বার 1, নোটিশ পিরিয়ড সম্পর্কে ধারণা না নিয়ে রিজাইন দিবেন না। আপনারা জানেন যে বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে শিল্প কলকারখানা, মিল ইন্ডাস্ট্রি বা ট্রেডিং বিজনেস, সব প্রতিষ্ঠানগুলোই মূলত বাংলাদেশ শ্রম আইন 2006 অনুযায়ী পরিচালিত হয়। তো ফলে আপনি যদি কোনো শিল্প কলকারখানা বা প্রতিষ্ঠানে চাকরি করেন, স্বাভাবিকভাবেই আপনাকে ফলো করতে হবে ওই শ্রম আইন, অথবা আপনি যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন ওই প্রতিষ্ঠানের যে নিজস্ব পলিসি বা রুলস সেটা। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী একজন শ্রমিক কর্মকর্তা বা কর্মচারী যদি চাকরি থেকে অব্যাহতি নিতে চান, তিনি যদি ওই প্রতিষ্ঠানে স্থায়ী কর্মকর্তা বা কর্মচারী হন, তাহলে তাকে ন্যূনতম 2 মাসের সময় দিয়ে রিজাইন দিতে হয়। কিন্তু অনেক প্রতিষ্ঠান আবার কী করে, এই নিয়মের তোয়াক্কা না করে তারা নিজেরা আরেকটি নিয়ম বানিয়ে সেটা কর্মী বা শ্রমিক কর্মচারীদের উপরে চাপিয়ে দিয়ে থাকেন। আবার অনেক সময় এমন হয় যে যিনি চাকরি করছেন আর চাকরিদাতা প্রতিষ্ঠান, এই দুজনের মধ্যে একটা লিখিত এগ্রিমেন্ট হয়, যেটাকে আমরা অনেক সময় চুক্তিপত্র বলি, অনেক সময় জব অফার লেটার বলি, অনেক সময় বলি আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিয়োগপত্র। এখানে কি লেখা আছে আপনি চাকরিতে যোগদান করার সময় কিন্তু খেয়াল করবেন এবং প্রত্যেকটা লাইন ভালো করে পড়বেন। তো সেখানে কিন্তু লেখা থাকে যে আপনি চাকরি ছাড়তে গেলে কতদিন আগে ওই প্রতিষ্ঠানকে জানাতে হবে। তো দেখা গেল যদি এমন হয় যে ওই প্রতিষ্ঠান আপনাকে শর্ত দিয়েছে ন্যূনতম 3 মাস আগে জানাতে হবে, তাহলে কিন্তু লেবার ল এখানে ভ্যালিড থাকলো না। লেবার ল বলছে 2 মাস, বাট আপনি 3 মাসের সময়ের কথা লেখা আছে সেটা জেনে বা পড়ে আপনি এগ্রিমেন্টে সাইন করেছেন। ওখানে উভয় পক্ষের সাইন আছে মানেই আপনি ওই শর্তগুলো মেনে নিয়েই চাকরিতে যোগদান করেছেন। ফলে তখন কিন্তু আপনাকে 3 মাসেরই নোটিশ পিরিয়ড দিতে হবে। তো ফলে আপনি খেয়াল করবেন কি, নাম্বার 1 লেবার ল, নাম্বার 2 হচ্ছে ওই নিয়োগপত্রে কি আছে সেটা ভালোভাবে জেনে তারপরে সেই অনুযায়ী আপনি রিজাইন দিবেন। অন্যথায় কী হতে পারে, আপনার এই কম টাইম রিজাইন দেওয়ার কারণে বা কম সময় নিয়ে রিজাইন দেওয়ার কারণে তারা আপনার বিরুদ্ধে যেটা করতে পারে যে আপনার এই নোটিশ পিরিয়ড ডিডাকশান করতে পারে। আপনার বেতন থেকে বা প্রাপ্য পাওনা থেকে কম নোটিশ দেওয়ার কারণে বাকি টাকাটা আপনার ফাইনাল সেটেলমেন্ট বা চূড়ান্ত যে নিষ্পত্তি হবে দেনা পাওনার, সেখান থেকে ডিডাকশান করে ফেলবে। নাম্বার 2, চাকরি ছাড়ার পরে আপনি কি করবেন সেই পরিকল্পনা না করে রিজাইন দিবেন না। ধরুন আপনি চাকরিতে খুব ভালো নেই, খারাপ আছেন, বা এই চাকরিটা আপনার সাথে যাচ্ছে না, বা এই প্রতিষ্ঠানে কোনো সমস্যা বা আপনার ব্যক্তিগত কোনো সমস্যা হতেই পারে, কিন্তু আপনি চাকরি তো ছাড়বেন। আপনার তো লাইফ লিড করতে হবে, আপনার সংসার চালাতে হবে, আপনার পরিবারকে আপনার ভরণ পোষণ করাতে হবে, হয়তো মা বাবার টাকা দেওয়া লাগে মাসে মাসে। তাহলে কি করবেন? যদি এমন হয় যে আপনার এমন কোনো আর্থিক সচ্ছলতা আছে যার কারণে এই চাকরির উপর আপনি ফুলি ডিপেন্ড না, তাহলে কোনো সমস্যা নেই। মানে বিকল্প ইনকাম সোর্স হতে পারে যে আপনার পিতামাতার অনেক প্রপার্টি আছে, পিতামাতার ব্যবসা বাণিজ্য আছে, মাঠে জমি জাতি আছে যেগুলো আপনি কৃষিকাজ করতে পারবেন, ফার্ম করতে পারবেন, নিজে কোনো ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারবেন, মানে সেরকম পুঁজি বা ক্যাপিটাল আপনার আছে, বা আপনার বাবার যে ব্যবসা আছে আপনি হয়তো চাকরি ছেড়ে সেই ব্যবসার হাল ধরতে পারেন, বা বিদেশে যাবেন কর্মসংস্থান ভিসায় বা উচ্চতর লেখাপড়া করার স্বার্থে, কিংবা হতে পারে যে আপনি অন্য কোনো চাকরি পেয়েছেন, সেটা দেশে হোক বিদেশে হোক, সরকারি হোক বেসরকারি হোক, বা বাংলাদেশে ভালো কোনো কোম্পানির চাকরি পেয়েছেন, হতে পারে। তো এরকম কোনো একটা পরিকল্পনা সেটেলড করে নিয়ে তারপরে আপনি রিজাইন দিবেন। নাম্বার 3, পর্যাপ্ত আর্থিক ব্যাকআপ না রেখে রিজাইন দিবেন না। আপনি বিভিন্ন কারণেই আপনার চাকরি ছাড়তে পারেন। হয়তো এমন হতে পারে যে আপনি নতুন একটা চাকরি পেয়েছেন, তাদের থেকে আপনি নিয়োগপত্র বা অফার লেটারও পেয়ে গেছেন। এখন আপনাকে এই চাকরি ছেড়ে ওই নতুন চাকরিতে যোগদান করতে হবে। তখন কিন্তু যে প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন তাদেরকে বলতে হবে যে আমার এই প্রতিষ্ঠানের নোটিশ পিরিয়ড আছে 2 মাস বা 3 মাস, আমি এই 3 মাস পরে জয়েন করব, আগে জয়েন করতে পারবো না। এই শর্তে তারা রাজি হলেই আপনি সেই চাকরিতে যাবার জন্যে এগ্রিমেন্টে সাইন করবেন বা নিয়োগপত্র নেবেন। তারপরে ওই নির্দিষ্ট সময়ের নোটিশ পিরিয়ড দিয়ে আপনি রিজাইন দিবেন। তো যদি এমন হয় যে এই প্রতিষ্ঠানে আপনার ভালো লাগছে না, সেখানে খুব মেন্টাল টর্চার, কাজের খুব প্রেশার, যে লোড আপনি নিতে পারছেন না, কিংবা অন্য কোনো পেশায় যাবার পরিকল্পনা করছেন, মানে কোনো চাকরি হয়নি এখনও, বা কি হবে কি হবে না তাও আপনি জানেন না, সেক্ষেত্রে কি হবে, আপনি অবশ্যই পর্যাপ্ত আর্থিক ব্যাকআপ রেখে
তারপরে চাকরিটা ছাড়বেন, সেটা হবে বুদ্ধিমানের কাজ। সেটা হতে পারে যে আগামী 3 মাস বা 6 মাস আপনি চলতে পারবেন, মানে খেয়ে পরে টিকতে পারবেন, বাঁচতে পারবেন, ফ্যামিলিকে ব্যাকআপ দিতে পারবেন। সেরকম আর্থিক ব্যাকআপ অবশ্যই রেখে তারপরে রিজাইনটা দিবেন, মানে যদি কোনো চাকরি না পেয়ে আপনি রিজাইন দেন সেক্ষেত্রে আর কি। নাম্বার 4, পেশাদার পদত্যাগপত্র লিখতে ভুলবেন না। অনেকে কি করেন, চাকরি থেকে ইস্তফা দেবার সময় তাদের মন গড়া কথাবার্তা লিখে রাখেন, তারা কি কারণে চাকরি ছাড়ছেন সেই সমস্যাগুলো উল্লেখ করেন, নতুন কোথাও আসলেই যাবেন সেটা উল্লেখ করেন, অনেকে যে প্রতিষ্ঠানে ছিলেন সেই প্রতিষ্ঠানে কি অসুবিধা ছিল সেটা তাদের অব্যাহতিপত্রে বা রিজাইন লেটারে উল্লেখ করে দেন যে আমার এই সমস্যা ছিল বলে আমি চাকরি থেকে ইস্তফা দিতে চাই। এটা ভুলেও করবেন না, কখনোই করা যাবে না। আপনার এই ইস্তফাপত্রটা হবে অবশ্যই প্রফেশনাল, মানে পেশাদারিত্ব বজায় রাখতে হবে। কেননা আপনি জানেন না যে কখন কোন ব্যক্তি কোন প্রয়োজনে আপনার কাজে লাগবে। কখনও কেউ আপনার রেফারেন্স হিসাবে কাজে লাগতে পারে। আবার হতে পারে যে আপনি এমন এক প্রতিষ্ঠানে যাবেন, এখানকার কেউ আবার সেই প্রতিষ্ঠানে বস হয়ে যেতে পারে। কোনো দিন কোনো কারণে আবার এই প্রতিষ্ঠানে আপনার ফেরতও আসা লাগতে পারে। এই জন্য আপনি সিস্টেমেটিক ওয়েতে, প্রফেশনাল ওয়েতে আপনার রেজিগনেশনটা সাবমিট করবেন। নাম্বার 5, রিজাইন দেবার আগে আপনার বস বা আপনার যিনি রিপোর্টিং পারসন বা সুপারভাইজার তাকে মৌখিকভাবে অবগত করতে ভুলবেন না। আমরা অনেক সময় সিদ্ধান্ত নিই হচ্ছে আবেগের বশে, কখনো রাগের মাথায়, কখনো পারিবারিক বা ব্যক্তিগত চাপ থেকে, কখনো আবার ওই প্রতিষ্ঠানের উপর কোনো ক্ষোভ বা রাগ থেকে। এই জন্যে আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে বা রিজাইন দেবার আগে আপনার যিনি রিপোর্টিং পারসন আছেন, যাকে আপনি রিপোর্ট করেন, আপনার বস, আপনার স্যার, তার সাথে সরাসরি খোলামেলা আলাপ করবেন। নাম্বার 6, প্রতিষ্ঠানের কারো সাথে কখনোই সম্পর্ক নষ্ট করবেন না। আপনি যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন সেই প্রতিষ্ঠানে যখন থেকে আপনি রিজাইন দেবার সিদ্ধান্ত নিলেন বা রিজাইন দিবেন ধরে নিলেন, তারপর থেকে আপনার নোটিশ পিরিয়ড যে থাকবে সেটা হতে পারে 3 মাস বা 2 মাস। এই নোটিশ পিরিয়ড শেষ হবার পূর্ব পর্যন্ত বা শেষ হওয়া পর্যন্ত আপনি ওখানে দায়িত্বের সাথে বা দায়িত্ব নিয়েই কাজ করতে থাকবেন। আপনি যে রিজাইন দিয়েছেন, এই প্রতিষ্ঠান ছেড়ে যাবেন, এটা কখনো কাউকে বুঝতেও দিবেন না, এমনকি কারোর সাথে খারাপ ব্যবহারও করবেন না। ওই প্রতিষ্ঠানের সবথেকে খারাপ সম্পর্ক যার সাথে আপনার ছিল বা হতে পারে যার কারণে আপনি রিজাইন দিয়ে যাচ্ছেন, এখানে টিকতে পারছেন না, তার সাথেও খারাপ ব্যবহার করবেন না, বুঝতেই দিবেন না। যা থাকবে মনে মনে। কারোর সাথে কোনোভাবে খারাপ ব্যবহারের কারণে আপনার হয়তো ফাইনাল সেটেলমেন্ট আটকে যেতে পারে, আপনার রেজিগনেশনাল অ্যাকসেপ্টেন্স লেটার আটকে যেতে পারে, আপনার যে দেনা পাওনা আছে সেগুলো আটকে যেতে পারে, বা আপনি জানেন না যে নতুন প্রতিষ্ঠানে যাচ্ছেন, সেখানে গিয়ে এই প্রতিষ্ঠানের কার কখন কোন কাজে লেগে যেতে পারে, নতুন পেশায় গিয়েও কারো কাজে লেগে যেতে পারে। এই জন্য কারোর সাথেই কখনোই খারাপ সম্পর্ক রেখে বিদায় নেবেন না। সবার সাথে সুসম্পর্ক রেখে শেষ দিন পর্যন্ত কাজ চালিয়ে যাবেন। নাম্বার 7, আপনার যে সমস্ত কাজ বা দায়িত্ব ছিল সেই কাজ এবং দায়িত্বগুলোকে লিখিত আকারে হ্যান্ডওভার করতে ভুলবেন না। আপনি যে পদে থাকেন না কেন, আপনার কিন্তু নির্ধারিত কিছু কাজ ছিল, কিছু দায়িত্ব ছিল, আপনার অধীনে কিছু কর্মকাণ্ড ছিল যেগুলোর জন্য আপনি লায়াবল বা দায়িত্বরত ছিলেন। ফলে আপনি যখন এই প্রতিষ্ঠান ছেড়ে যাবেন, স্বাভাবিকভাবেই সেই কাজ কাউকে বুঝিয়ে দিয়ে যেতে হবে। আপনার সাথে থাকা যত ডিভাইস ছিল, হতে পারে মোবাইল ফোন, সিম, ল্যাপটপ, টেলিফোন বা অন্য কোনো ডিভাইস, হতে পারে কোনো লাইসেন্স ছিল কোম্পানির কোনো ডকুমেন্টস ছিল, দলিল দস্তাবেজ ছিল, সব অবশ্যই এভাবে বুঝিয়ে দিয়ে রিসিপ্ট সাইন করিয়ে নেবেন। তাহলে আপনি কিন্তু প্রতিষ্ঠান ছেড়ে যাবার পরে আর কোনো বিষয়ে দায়বদ্ধ থাকতে হবে না, ওই প্রতিষ্ঠানও আপনাকে দায়ী করতে পারবে না। নাম্বার 8, অফিসের ডিভাইস থেকে ব্যক্তিগত তথ্য উপাত্ত মুছে ফেলতে ভুলবেন না। হয়তো ওই কোম্পানি আপনাকে একটা কম্পিউটার দিয়েছিল বা একটা ল্যাপটপ দিয়েছিল, ট্যাব দিয়েছিল, মোবাইল দিয়েছিল, অনেক সময় মোবাইল সেট দেয়, সিম দেয়। যদি দিয়ে থাকে তাহলে সেখানে অনেক সময় কাজ করতে গিয়ে হতেই পারে যে আপনার ব্যক্তিগত অনেক তথ্য উপাত্ত, আপনার ডাটাবেজ, আপনার ছবি, আপনার সিভি, আপনার পার্সোনাল অনেক ইনফরমেশান সেখানে সংরক্ষণ করেছিলেন, কিংবা প্রিভিয়াস কোনো জবের সেখানে ডকুমেন্টস রেখেছিলেন যেগুলো দেখে রেফারেন্স নিয়ে আপনি আবার এই প্রতিষ্ঠানে কাজ করতেন। আপনি কী করবেন, চাকরি ছাড়ার সময় এই সমস্ত ডাটাবেজগুলো আপনার যা ব্যাকআপ ছিল আপনি আপনার কাছে নিয়ে নেবেন অথবা ডিলিট করে দিবেন। কোনোভাবেই ওই পিসিতে আর সংরক্ষণ করবেন না। একই সাথে ওই প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে হয়তো কাজ করতে করতে অনেক ডাটাবেজ ওখানে আপনি ডেভেলপ করেছেন, ওই প্রতিষ্ঠানের স্বার্থেই করেছেন, ওগুলো নষ্ট করে আসবেন না। আপনি যদি চান ওইগুলো আপনার লাগবে ব্যক্তিগতভাবে, তাহলে আপনি আপনার কাছে সংরক্ষণ করতে পারেন।
বাট ওগুলো নষ্ট করবেন না। তাহলে কি হবে, আপনার পরিবর্তে যিনি দায়িত্বে আসবেন তার কাজ করতে কঠিন হবে এবং তাদেরকে বিপদে ফেলতেও চাইবেন না। আপনি যা ডেভেলপ করেছেন কোম্পানির জন্যে, আপনিই করেছেন প্রতিষ্ঠানের স্বার্থে, এগুলো অবশ্যই রেখে দিয়ে আসবেন এবং যখন এই কম্পিউটার হ্যান্ড ওভার করবেন তখন তাদেরকে বুঝিয়ে দিয়ে আসবেন কোথায় কোন ফোল্ডার আছে, কোথায় কোন ডকুমেন্টস আছে। আর যদি কোনো ব্যক্তি না থাকে, আইটিকে বুঝিয়ে দিতে হয়, আইটিকেই বুঝিয়ে দিবেন। বাট খেয়াল রাখবেন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কাজও করবেন না। নাম্বার 9, আর্থিক পাওনাদি সম্পর্কে বুঝে নিতে ভুলবেন না। আপনি রিজাইন দেবার সময় থেকেই ওই প্রতিষ্ঠান ছাড়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি ওই প্রতিষ্ঠান থেকে কি কি পাচ্ছেন, কি কি পাবেন, কি কি পাওনাদি আছে সবগুলো বুঝিয়ে নিয়ে আসতে হবে। হতে পারে যে আপনি ওই প্রতিষ্ঠানে কোনো টাকা পয়সা পান, দেনা পাওনা পান, কোনো ডিউ আছে, সেগুলো যেমন বুঝিয়ে নেবেন, তেমনি চাকরি ছাড়ার পরে ওই প্রতিষ্ঠান থেকে কিন্তু কিছু দেনা পাওনা পাওয়া যায়। এটা প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান ভ্যারি করে, কিন্তু কিছু কমন পাওনাদি আছে যেগুলো পাবেনই। যেমন আপনার যদি কোনো স্যালারি বকেয়া থাকে, বেতন, সেটা পাবেন। ওভারটাইম পাওনা হলে ওভারটাইম পাবেন। যদি কোম্পানি গ্র্যাচুইটি দেয় তাহলে গ্র্যাচুইটি পাবেন। প্রভিডেন্ট ফান্ডে যদি টাকা জমে থাকে সেই প্রভিডেন্ট ফান্ডের টাকা আপনি পাবেন এবং প্রভিডেন্ট ফান্ডের পলিসি অনুযায়ী যদি আপনি প্রাপ্য হন তাহলে কোম্পানির অংশ, আপনার অংশ দুটাই পাবেন। তারপরে আপনার যদি আর্নলিভ থাকে জমা, সেই আর্নলিভের এনক্যাশমেন্ট আপনি পাবেন। ঠিক এভাবে আপনার যত দেনা পাওনা আছে সেগুলো আপনি হিসাব নিয়ে তাদের কাছ থেকে বুঝিয়ে দিয়ে আসবেন যে আমি এই টাকাগুলো পাই বা কী আপনি পাবেন। প্রয়োজনে এইচআর ডিপার্টমেন্ট বা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট ব্যক্তিদের কাছ থেকে জেনে নিতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে পর্যন্ত, দেখাবে পরবর্তীতে আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা ইউটিউবে আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডেসক্রিপশনে থাকবে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।